এখনই যেভাবে চাঁদাবাজি দখলবাজি সেগুলো যেগুলো দেখা যাচ্ছে, তাহলে নির্বাচিত হলে কি হবে? এখন সেই চাঁদাবাজি দখলবাজি আলোচনায় নাই, কিন্তু এখন যেটি এরকম নির্বাচনের আগেই এরকম সহিংসতা যদি দেখা যায়, তাহলে নির্বাচন হবে কিনা, নির্বাচন হলে কি হবে, এই প্রশ্নটা কি বিএনপিকে পেছনে ফেলে দিচ্ছে কিনা বা দৌড়ে একটু টেনে ধরছে কিনা? দেখেন, এখন পর্যন্ত আজকে দুদিন হলো, দুদিনে যে মারামারি খুব বেশি ঘটনা ঘটেছে তা কিন্তু না। আপনি কিন্তু খুব বেশি উদাহরণ দিতে পারবেন না। আর একটা জায়গায় দেখলাম যে ভাঙা আপনার মহাসড়ক, ওটাখানে আগুন টাগুন দিয়ে তারা কি করেছে, আপনার মানে প্রার্থী, একজন প্রার্থীর ব্যাপারে তার বিরোধিতা করেছে, সেটা স্থগিত করা হয়েছে এবং এইটা এই মনোনয়নটা, ওইটা একটা ঘটনা। আর চিটাগাংয়ের ঘটনা যেটা ঘটলো, আর ফুয়াদ ভাই যে ঘটনাটা বললেন যে ওই আপনার রাজশাহীতে যে মাসে দেওয়া, ঘটনা কিন্তু এই দুই তিনটাই, যে 300 আসন অথবা 263টা আসনের মধ্যে মানে খুব বেশি না, দুই তিনটা না, এছাড়াও বিভিন্ন জায়গায় এত এই মাত্রায় না হলেও অবরোধ করা, সড়ক অবরোধ করা, টায়ার চালানো, মানে মানুষের ভোগান্তি হচ্ছে। সময় লাগবে, আরো কটা দিন যাক, তাহলে আপনি বুঝতে পারবেন। কিন্তু ওই যে বললাম যে আঞ্চলিক ভাবে যদি একটা এলাকায় যদি মনে করেন আপনার 10 জন প্রার্থী থাকে, 10 জনই মনে করে সে যোগ্য প্রার্থী, তো সেই যোগ্যতাটাকে মাপবে কে? মাপার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু ট্রান্সপারেন্ট না। মাপার প্রক্রিয়া যদি ট্রান্সপারেন্ট হতো, যে কথাটা নাকি ফৌজ ভাই বললেন, যে যদি ওদের দলীয় কোনো হতো, ভোট হতো, দলীয় সমর্থকরা যদি ভোট দিয়ে বলতো যে আমার এলাকায় উনি প্রার্থী হতে পারবেন, অতটুকু গণতান্ত্রিক তো আমাদের দেশের দলগুলো হয় নাই এখন পর্যন্ত, আমরা তো দেখি নাই। আমরা প্রত্যাশা করি ওরকম হোক, যে কোনো একটা এলাকায় কে সবচেয়ে ভালো হবে এটা ওই দলের লোকজন যারা আছে তারাই নির্ধারণ করুক, কিন্তু সেরকম তো হয় নাই। আমরা বরং দেখি যে ওই যে বলেন যে আপনার স্ট্যান্ডিং কমিটি, ওই স্ট্যান্ডিং কমিটি 5-6 জন লোক বসেন, যে কথাটা আছে 7-8 জন মধ্যে আছেন এখন, তারা বসেন এবং তাদের কাছে কিন্তু নানা ধরনের চিরকুট আসে, তাদের কাছে তদবির আসে। হয়তো কেউ একজন বলে যে উনি খুব ভালো হবে, তাকে দিয়ে দিচ্ছে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা ভালো না, এই প্রক্রিয়াটা ভালো না, এই প্রক্রিয়াটাকে আমি পছন্দ করি না। আমি কালকেই তো সোশ্যাল মিডিয়ায় এক ভদ্রলোকের একটা স্ট্যাটাস দেখলাম, উনি জানালেন যে আপনার উনি সিলেটে পড়তেন ইউনিভার্সিটিতে, ওই সিলেটে একটা ছেলে জাহাঙ্গীর নাকি একটা ছেলে, সে এই পুরো 15টা বছর বিএনপির হয়ে সে কিভাবে মানে দৌড়ের উপর ছিল, অত্যাচারিত ছিল এবং মানে জেল খেটেছে। আমি যখনই ফোন করতাম তার ফ্যামিলিতে জানতাম সে জেলখানায় আছে। এই যে ত্যাগী একটা লোক, সে কি মনোনয়ন পেয়েছে? পায়নি তো। সে তো দলের জন্য ত্যাগ করেছে, তাই না? সে তো মনোনয়ন পায় নাই। মাঝখানে শুনলাম যে এখন এই উত্তরে নাকি কি মীর মুগ্ধর ভাইকে মনোনয়ন দেওয়া হবে, এই ধরনের আওয়াজ শুনি। আওয়াজটা আসে কেন? মানে দেওয়া হতেও পারে, হবে কিনা যেন হতেও পারে, বিএনপির জন্য এই মীর মুগ্ধের ভাইয়ের কি অবদান আছে বলেন, তাই না? তো এখন এরকম তো হয় ভাই, আমাদের দেশে মনোনয়ন অনেক সময় একটা ঘটনাকে কেন্দ্র করে হয়। আমার পরিচিত পাওয়ারফুল লোকের সঙ্গে কার কতটা সম্পর্ক আছে জানেন আপনি? বাংলাদেশের রাজনীতিতে কি হয়, বাংলাদেশের রাজনীতি কিন্তু যতটা না বিএনপির আদর্শ, তার চেয়ে বড় হলো কি আপনি কোন ভাইয়ের রাজনীতি করেন। অনেক ভাই আছে উপরে, কিন্তু বিএনপি সেন্ট্রাল লিডারদের মধ্যে অনেক ভাই আছে, এখন কোন ভাইয়ের লোক আপনি? ওই ধরেন ওই স্ট্যান্ডিং কমিটিতে যদি 7 জন লোক থাকে ধরা যাক, 7 জন লোকের একজন যদি আপনার প্রতি এমনি প্রভাবিত হয়ে যায়, আপনাকে সে ভালোবেসে পালায়, তাহলে সে আপনার কথা বলবে এবং ভালোবাসা তো সংক্রমিত, সে আরো 2 জনকে বলবে ভাই আপনি একটু ভালোবাসেন, তো সেও ভালোবাসলো। আপনি বলেন যে আপনি ভালোবাসার জন্য কোনো লেনদেন হয় কিনা এই প্রশ্ন আমি করছিলাম। আপনি কি কিছু জানেন যে মনোনয়ন বাণিজ্যের কোনো খবর কি পেয়েছেন? না, লেনদেনের খবরটা আমি আসলে এখন পর্যন্ত এভাবে পাই নাই। যেমন 2018-তে পেয়েছিলাম, 2018-তে পেয়েছিলাম, মানে কি ওটা হয়তো আমার ধারণা, এখন ওটা হয়তো ছড়ানো হয়েছিল। পুরো জিনিসটাকে আসলে একটু মানে মন্দ করে দেখানোর জন্য আমার খুব ইন্টেনশনালি পরিকল্পিত ভাবে এটাকে ছড়ানো হয়েছিল 2018-তে, এটা আমার ধারণা। আর কারণ আমার সঙ্গে 2 একজন প্রার্থীর কথা হয়েছিল ওই সময়, তো আমি যে মাত্রায় শুনেছি সেই মাত্রার কথা আমি শুনিনি আর কি। আর এবার যেটা হয়েছে, এবার লেনদেনের কথা এখন পর্যন্ত আমার কানে আসেনি এ পর্যন্ত। আচ্ছা, আরো 2 দিন যাক, 2 দিন গেলে হবে কি আপনি বলছিলেন যে মুগ্ধর ভাই আশা করতে যারা নাকি মনোনয়ন না পায় তারা কিন্তু এটা ছড়ায় যে আমি কি করে পাবো, আমি তো এত টাকা দিতে পারি নাই, উনি দিতে পেরেছেন, ওনার তো হয়ে গেছে, এরকম কিন্তু হয়। তো এখন এইগুলো যে যখন ফাইনাল হবে না, এখন তো ফাইনাল হয় না, কিন্তু ফাইনাল না হওয়ার কারণে যারা নাকি দিয়েছে পায়নি,
তারা যখন কিছু বলবে না, এখন বলবে না, এখানে তারা ভাববে আমি তো পেতেও পারি, আমি আরেকটু দেখি, আরেকটু লবিং করি। আর যখন ফাইনাল হয়ে যাবে তখন আপনি শুনতে পারবেন যে লেনদেন হয়েছিল কিনা, মানে ফাইনাল অভিযোগ অনুযোগ বিক্ষোভের বিষয়টা এখনো বাকি আছে, সেটি আমরা পরে দেখতে পারবো। কিন্তু ওই যে আসলে যেটি মনোনয়ন দেওয়ার আগেই হাইকমান্ড থেকে বলা হচ্ছিল যে আসলে অনেকগুলো বিষয় বিবেচনা করা হয়, কার কত অবদান, তার সেই সাথে কে জিতে আসতে পারবেন। হয়তো মনে করছেন কে জিতে আসতে পারবেন পার্টির বিবেচনা, মানে আমি একটু যোগ করলাম। কিন্তু আমি যেটি আপনার কাছে বাস্তব একটু প্রশ্ন করতে চাই যে হেভি ওয়েটরা যারা পেলেন না, যাদের কথা আমরা মোটামুটি অনেকেই ধরেই নিয়েছিল যে তারা তো পাবেন, অনেকে ভেবেছিলেন এদের মধ্যে কেউ মন্ত্রীও হয়ে যাবেন, এরকম অনেক আলোচনা ছিল। কিন্তু স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে অনেক হেভি ওয়েটরাই আসলে মনোনয়ন পেলেন না। তাদের ব্যাপারটা কেমন, কেন তারা পেলেন না, এটি কি বুঝতে পারেন? আর এটির কোনো প্রভাব দেখতে পান? এটার কোনো প্রভাব এখন আমি দেখিনি, এবং ওনারাও কিছু বলেননি। ওনারা বলেছেন দলের স্ট্র্যাটেজিক্যাল কারণে তারা দেয়নি। আরো তো সময় আছে ভাই, 63টা এখনো বাকি আছে, তাই না? এই 63টা বাকি থাকা মানে কিন্তু অনেক বাকি থাকা, এর মধ্যে তারা ঢুকে যেতে পারেন। দু একজনের জন্য আমারও মনে হয়েছিল এই লোকগুলির একটা অবদান আছে। যেমন আমি একটা নাম ধরেই বলি, হাবিবুন নবী সোহেল। এই ভদ্রলোকের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা হয়েছিল, বিএনপি যত লোকের বিরুদ্ধে মামলা হয়েছে সর্বোচ্চ মামলা ছিল হাবিবুন নবী সোহেলের ব্যাপারে, ওনার ব্যাপারে আমার একটু অন্য কারণে দুর্বলতা আছে, কারণ আমরা ইউনিভার্সিটি একই হলে থাকতাম, তো যে কারণে হয়তো একটু দুর্বলতা আমার আছে। তো কিন্তু আমি স্থায়ী কমিটি থাকলে আপনি তার প্রতি ভালোবাসাটা দেখাতেন। হ্যাঁ, আমার তখন একটা ভালোবাসা জন্মায় যেত, এটা হতে পারে। কিন্তু আমি তাকে, এটা অনর্থ আছে, আমি তাকে এত বছর ধরে চিনি, এটা কিন্তু একটা বিষয়। যে তখন আমি তাকে জানতাম যে খুবই নিবেদিত প্রাণ কর্মী ছিলেন উনি, দল করতেন, ছাত্র দল করতেন। এবং তারপর আপনার পরবর্তী জীবনে আমি জেনেছি যে ওনার মানে অবদান খুব ভালো, এবং উনি খুব প্রেজেন্টেবল ক্যারেক্টার। কিন্তু আবার এটাও আমি শুনেছি যে স্থায়ী কমিটির একজন সদস্যের তার ব্যাপারে ব্যাপক রিজার্ভেশন আছে, এবং উনি চান না যে হাবিবুন নবী সোহেল সামনে আসুক। এটা ওটা কারণ হতে পারে। তো এইগুলি কিন্তু ভালোবাসার সাথে আপত্তির জায়গাও থাকে, এই সমস্ত দলগুলোতে এগুলি হয় যে অনুরাগ যেমন থাকে সেরকম বিরাগও থাকে। একজন যদি বিরাগ প্রকাশ করে ফেলায় তখন একটা সমস্যাই হয়ে যায়। জি, আরো তো বাকি আছে, ওই কথাটার উপরেই জোর দিলাম যে আরো তো বাকি আছে। দেখা যাক হেভি ওয়েটরাও হয়তো এর মধ্যে আসবেন কিনা। অনেক দেখা যাক। এর মধ্যে একটা বিষয় ব্যারিস্টার ফুয়াদ, সেটি হচ্ছে যে ওই যে 63টি আসন, সেটি আমরা শুনছি আন্দোলনের শরিক, তাদের জন্য তাদের মনোনয়ন চূড়ান্ত হলে এই আসনের প্রার্থী বিএনপি হয়তো চূড়ান্ত করবে, এরকম একটা বিষয় আমরা জানছি বা বলা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকেও। প্রথম আলোতে খবর দেখছিলাম যে এনসিপির সাথেও যোগাযোগ হচ্ছে, 20টি আসন ছাড়বার কথা দাবি করছে এনসিপি, এবং 3টি মন্ত্রিত্বও চায় তারা। এই নেগোসিয়েশনের বিষয়ে আপনি কতটুকু জানেন? আসলে নেগোসিয়েশন কেমন হচ্ছে? নেগোসিয়েশন সফল না হওয়া পর্যন্ত হচ্ছে যে সবসময় ভালোই চলে আর কি। তো ধারণা করে নিতে হবে ভালো চলে বলেই তো তারা কন্টিনিউয়াসলি লেগে থাকে এটার পিছনে, প্রজেক্টের পিছনে। তো এটা এখন পর্যন্ত তো আপনার ম্যাচিউর কিছু না, বাট এনসিপির এই নেগোসিয়েশনে তাদের রাজনৈতিক ঝুঁকিও আছে প্রচন্ড রকমের। তারা যে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে রাজনীতিতে এসছে বলে তারা দাবি করেছে, নতুন করে বাংলাদেশ পন্থী রাজনীতি করবে, তারা যে বক্তব্যগুলো দিয়েছে সেখানে, এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাও তারা বলেছে। তো এই প্রত্যেকটা জিনিসের সাথে বিএনপির সাথে নেগোসিয়েশন করে নির্বাচিত হওয়ার বিষয়টা যায় না। তো সেই জায়গাতে কেন যায় না? মানে তাহলে আপনারা বিএনপি করেন, আপনারা দল করার দরকার কি? অভ্যুত্থান থেকে যেহেতু বের হয়ে এসছেন, আপনাদের কাছে আপনারা নতুন রাজনীতি করবেন, দেশবাসীকে নতুন রাজনীতি উপহার দেবেন। এবং প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি কে মানে টার্গেট করে যে রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে যাদের দলের পক্ষ থেকে, এবং বেশ হস্টাইল বক্তব্য। তো সেই জায়গাতে আবার নেগোসিয়েশন আন্ডারগ্রাউন্ডে করাটা, সেটা কতটুকু যৌক্তিক? এবং আমার কাছে মনে হয় যে এই একটা আলোচনায় শুনছিলাম ব্যারিস্টার ফুয়াদ, যে যত হস্টাইল বাইরে, আপনি বলছিলেন নাকি আমি ঠিক ভুলে গেছি, কিন্তু কে যেন আমার অনুষ্ঠানে সম্মানিত একজন অতিথি বলছিলেন যে যত বেশি হস্টাইল কথাবার্তা হচ্ছে ভেতরে ভেতরে ততই বেশি স্ট্রং নেগোসিয়েশন হচ্ছে, এরকম একটা বিষয় চলে। এটার কি বাস্তবতা আছে, মানে এটার কি প্রতিফলন আছে এই বক্তব্যের? আমার মনে হয় যে এটা ইউজুয়ালি চলে আর কি। বাংলাদেশে রাজনৈতিক দলের নেতারা আছে যে আপনার দিনের বেলা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে, পদত্যাগ এই সন্ধ্যাবেলা তার বাড়িতে বাসায় যাচ্ছে আবার তদবির করবার জন্য।
তার কোন ঠিকানা লাগবে, কোথায় কত কোটি টাকার কাজ কোন কোম্পানিকে দিতে হবে, অথবা দিনের বেলায় সে উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক বক্তব্য দিয়েছে। তো এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের এই মানে মর্যাদার জায়গাটা রাজনীতিবিদরা খুব নষ্ট করে ফেলছেন আর কি। তো আমি একটা সাথে একটা সম্পূরক প্রশ্ন যোগ করি, যে রাজনীতিবিদরা নষ্ট করে ফেলছেন জায়গাটা। আপনি বলছিলেন যে দিনের বেলা এরকম, রাতের বেলা অন্যরকম। আবার আপনি শুরুতেই বলছিলেন যে অনেক রকম আছে যেগুলো রাজনৈতিক বক্তব্য, এগুলো আপনারাও মানে বলেন। আমি যখন মনোনয়ন বাণিজ্য হচ্ছে কিনা এই প্রসঙ্গে জিজ্ঞাসা করছিলাম, মানে রাজনীতিবিদদের বক্তব্য বা রাজনৈতিক বক্তব্য এগুলো কি খুব ক্লিশে, আমরা বিশ্বাস করবো না রাজনীতিকদের কথা? মানে এটাই সমস্যা হয়ে গেছে, কারণ আমাদের রাজনীতিতে পলিটিক্যাল বক্তব্যটা আসলে মানে জনগণ কেন্দ্রিক না আর কি। আপনি দেখবেন যে রেটরিক বেশি আর কি, এই ধরেন কমন কথা, দেখে নেব, এই হবে সেই হবে, হুমকি ধামকি যেগুলো আমরা বিভিন্ন সময় দেইটেই, সেখানে দেখবেন যে জনগণ অনুপস্থিত। যেমন দেখবেন আজকে একটা পত্রিকার হেডলাইন হচ্ছে যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, প্রচুর লোক মারা যাচ্ছে সারা দেশে। অথচ বাংলাদেশে আজকে যতগুলো টকশো হবে, মাসুদ কামাল ভাই তো রেগুলার যান, আমরাও বিভিন্ন প্ল্যাটফর্মে যাই, আমরা কি আসলে গত এক সপ্তাহে, মাসুদ ভাই আলাপ করেছেন কিনা জানি না, আমি গত এক সপ্তাহে একটা সেন্টেন্সও বলি নাই ডেঙ্গু নিয়ে। বাংলাদেশের হেলথ কেয়ার সিস্টেম যে কলাপস করছে, বাংলাদেশের শিক্ষকরা দেখেন বেতন ভাতা বেসিক 1000 টাকা 2000 টাকা বাড়ানোর আন্দোলন করছে। আমি গত এক সপ্তাহে একটা লাইনও বলি নাই কোনো টেলিভিশনে এই শিক্ষকদেরকে নিয়ে। বাংলাদেশে দেখেন এই যে অর্থনীতি মন্দা যাচ্ছে, আনএমপ্লয়মেন্টের সিচুয়েশন কি হবে না হবে, এগুলো নিয়ে আমি গত এক সপ্তাহে একটা লাইনও বলি নাই। তাহলে আসলে কোন জিনিসটা আমরা বলি আর কোন জিনিসটা আসলে মানুষের জন্য দরকার? এই নির্বাচন আসলে কয়টা মানুষ করবে, মানে কয়টা মানুষকে আসলে এফেক্ট করে, যে এনসিপির সাথে কয়টা সিট নেগোসিয়েশন হচ্ছে, বিএনপি কাকে ছাড় দিচ্ছে, 9 দলে কি হইতেছে, জামাতকে এবার বড় দল হবে কিনা, এটা আসলে প্রাত্যহিক জীবনে আসলে কয়টা মানুষকে অ্যাড্রেস করে, কয়টা মানুষের স্বার্থের সাথে জড়িত। তো সেই জায়গাতে দেখেন যে আমাদের পুরো রাজনীতিটাই জনগণ বিমুখ একটা কনভারসেশনের মধ্যে চলে গেছে। কিন্তু আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখেন, সেখানে প্রত্যেক দিন দেখবেন পলিটিশিয়ানরা তাদের ন্যাশনাল ইস্যুতে কথা বলছে, জাতীয় ইস্যুতে কথা বলছে। আপনি শুধু গিনিপিক চিন্তা করবেন যে আজকে 10টা-20টা রাজনীতিবিদদের সকল পত্রিকার হেডলাইন বক্তব্যগুলো কি, এবং অলমোস্ট আপনি কোনো বক্তব্যের ভিতরে জনগণ পাবেন না। আপনি পুরো বক্তব্যের কেন্দ্রবিন্দু হচ্ছে ক্ষমতা, এবং সেটা আমি, আমরা, আমার দল, সিট টিট, এই টোটাল 8টা-10টা শব্দের ভিতরে টোটাল আলোচনাটা আটকে গেছে। তো এই যে সংকটটা তৈরি করছে, এই সংকটে যেটা হচ্ছে, রাজনীতিবিদরা ফাউল কথা বলে, রেটরিক বলে, জনগণ নিয়ে কথা বলে না। রাজনীতিতে শেষ কথা নাই, দেখবেন এই কথাটা প্রায় বলে আর কি, রাজনীতিতে কোনো শেষ কথা নেই। তাহলে মানে কি রাজনীতি কি মানে এটা তো বেশ্যাদের কোনো প্রফেশন না তো, যে মানে কোনো শেষ ক্লায়েন্ট নাই, মানে আমার ক্লায়েন্ট এন্ডলেস, মানে কোনো আওয়ারই আমার লাস্ট আওয়ার না। তাহলে এইটা তো চলতে পারে না। পলিটিক্সে তো একটা এথিক্সের জায়গা থাকতে হবে, একটা ডিগনিটির জায়গা থাকতে হবে। তো আমার কথাকে তো জনগণকে বিশ্বাস করতে পারতে হবে যে না, এই মানুষটা সত্য বলে, এই মানুষটা আসলে আমার জন্য কথা বলে। নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে তাহলে তো সেই আপনি যে মানে শব্দ ব্যবহার করছেন ওইগুলোই তো রয়ে গেল। তাহলে আসলে বন্দোবস্ত কি হলো, কেন আপনাদের বিশ্বাস করবে? আপনি অবশ্যই এই প্রশ্নটা করছিলেন, আমি এই প্রশ্নটাই রাখলাম যে আসলে বিশ্বাস কেন করবে? আপনারা ঐক্যমত হইলে তাতে মানুষের কি যায় আসে? রাজনীতিবিদদের সমালোচনা রাজনীতিবিদদের মধ্য থেকে আমার থেকে বেশি সম্ভাবনা করে না। জি জি, আপনি এই প্রসঙ্গ আগেও বলেছেন, আর সেটি নিয়ে আপনি নিশ্চয়ই আগেও বলেছেন। আমি এই আসন সমঝোতার বিষয়েও একটু জনাব মাসুদ কামাল আপনার কাছ থেকেও একটু শুনতে চাই যে এনসিপির সাথে আসন সমঝোতার কথা যেটি শোনা যাচ্ছে, সেটির বিষয়ে আসলে কতটা জানতে পারছেন? সমঝোতা হলে আসলে কেমন হবে আর না হলে কেমন হবে? আমরা জানতে পারছি বিএনপি কোনোভাবেই চাচ্ছে না জামায়াতের সাথে এনসিপির কোনো রকম জোট হোক। একটা জিনিস কি, যে এই যে নিউজটা আজকে, যেটা প্রথম আলোতে নিউজটা প্রথম করেছিল, যে 20টা আসলে সমঝোতা তারা বলছে, 20টা এমপি চাচ্ছে, 3 জন মন্ত্রী চাচ্ছে, এই ধরনের একটা নিউজ আজকে প্রথম আলোতে ছাপা হয়েছে। আমি প্রথম আলোকে বাংলাদেশের মানে প্রধান দৈনিক মনে করি। আমি যখন কোনো একটা নিউজ নিয়ে যখন নাকি আমার সন্দেহ হয়, দ্বিধা হয়, যেটা আসলে কি তাই ঘটেছে, তা আমি সঙ্গে সঙ্গে প্রথম আলো চেক করি। এখন আমার সমস্যা হয়েছে কি ভাই, আমি তো নিজেও সাংবাদিকতা করেছি দীর্ঘদিন, এখনো করি, এখনো ফ্রিল্যান্সিং করি। তো আমি আবার আমার মতো করে বোঝার চেষ্টা করি যে আসলে তারা কি লেখলো। প্রথম আলোর এই রিপোর্টটা আমার কাছে রিপোর্টই মনে হয় নাই। আমি খুব বিস্মিত হয়েছি
যে এই ধরনের একটা রিপোর্ট তারা কি করে ছাপলো, মানে আমার কাছে এটা গ্রহণযোগ্য না। এই রিপোর্ট আমি যদি নিউজ এডিটর হতাম, আমার হাত দিয়ে এই রিপোর্ট আমি ছাপতাম না। কারণটা কি দেখেন, কতগুলি ইস্যু থাকে। এই রিপোর্টে তারা কাউকে কোট করেনি, বলছে কি যে এনসিপির 4 জন লিডারের সঙ্গে তারা কথা বলছে, তার কারো নাম দেয় নাই। এবং বিএনপির এই সংক্রান্ত যারা দায়িত্বে আছেন সেরকম 2-1 জন লিডারের সঙ্গে তারা কথা বলছেন, এখানেও কোনো নাম নাই, নাম কিন্তু নাই। এখন নাম ছাড়াও উনি আবার ফিগারটা বলছেন 20টা আসন, 3 জন মন্ত্রী, অমুক তমুক হাবি যাবি, এটা তারা চায়। এখন এটা নিয়ে আবার একদম শেষে যে রিপোর্টটার একজন ব্যক্তিকে, একজন যুগ্ম আহ্বায়ক নাকি এরকম একটা ভদ্রলোক মহিলা, ভদ্র মহিলা, ওনার সঙ্গে আলাপ করেছেন, উনি অস্বীকার করেছেন যে না, এই ধরনের কোনো কিছু আমরা করছি না। একজন লোককে যাকে আপনি কোট করতে পারলেন উনি অস্বীকার করলেন, আর বায়বীয় কিছু ব্যক্তির কথা আপনি বললেন যারা এগুলো বলেছে, সেটা আপনি হেডলাইন করলেন। ভাই, এটা জার্নালিজম না। মতিউর রহমান সাহেবের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, দিস ইজ নট জার্নালিজম। স্পেকুলেশন আর জার্নালিজম এক জিনিস না ভাই। এই রিপোর্টটা আপনি একদমই আপনার এই পত্রিকার সঙ্গে যায় না। এটা আমি এই পত্রিকা অনেক উপরে তুললাম না একটু আগে, আমি এই পত্রিকার কাছে এই ধরনের রিপোর্ট আশা করি না, এটা যায় না, পরিষ্কার কথা। নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে কি বলছেন আমার কাছে খুব ভালো লাগছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি কিছু কিছু কথা আমি আগে হাস্যরস করতাম, মানে বিরক্ত হইতাম, কিন্তু আজকে তার কথা আমার খুবই ভালো লাগছে। সে বলছে যে মতিউর রহমান সাহেব পরামর্শ দিচ্ছে যে হয় সাংবাদিকতা করেন আর তাহলে রাজনীতি করেন। যদি রাজনীতি করতে চান তাহলে আমাদের কাছে আসেন, আমরা আপনাকে নমিনেশন দেব। আমি মনে করি জনাব মতিউর রহমান গত কয়েক বছরের মধ্যে তাকে নিয়ে কিন্তু সাবেক যে ছিলেন সরকার প্রধান হাসিনা অনেক কথা বলছে, শেখ হাসিনা অনেক কথা বলছেন, অনেক অপমানসূচক কথা বলছেন। ওইগুলো যদি যতটুকু অপমানিত হওয়ার কথা, অপমানিত হওয়ার কথা নয়, বরং ওনার জন্য সম্মানই বয়ে এনেছিল। এইটা যদি অপমানিত হওয়া উচিত না, ওনার নিজেকে জিজ্ঞাসা করে এটা আমি কি করলাম, এটা হলো এক ধরনের কথা। কাজে এই স্পেকুলেশনটাকে আমি গুরুত্ব দেই না, এই ফিগারটাকে আমি গুরুত্ব দেই না। এখন আপনার অন্য প্রসঙ্গে আসি, যে যদি এ ধরনের কিছু হয়ে থাকে, মনে করেন আসন ভাগাভাগি, বাংলাদেশের রাজনীতিটা দেখা যায় যে নির্বাচন এসে গেলে আপনার রাজনৈতিক মতাদর্শের কোনো মিল না থাকলেও আসন ভাগাভাগির একটা প্রবণতা আমরা এর আগেও দেখেছি। তারা এটাকে বলে নির্বাচন কেন্দ্রিক জোট। এটা হতে পারে, এটা আমি অস্বীকার করি না, এটা হতেই পারে। আমরা আগেও বহু নির্বাচনে দেখেছি, কিন্তু সেখানে একটা ইকুয়েশন থাকে যে আমি কেন তার সঙ্গে জোট করব। যদি আমি দেখি যেমন 1996 নির্বাচনে বিএনপি কিন্তু হেরে গেছে, এবং বিএনপির অনেক আসনে তারা 400-500 ভোটের জন্য হারছে। কিন্তু ওই নির্বাচনে কিন্তু জামাতে ইসলাম আওয়ামী লীগের সঙ্গে ছিল, মানে বিএনপির সঙ্গে ছিল না, এবং জামাতের ভোটের কারণে বিএনপি এত মানে তার বিশাল পরাজয় হয়েছিল। একই জিনিস দেখা গেছে 2001 সালে, মানে বিএনপির প্রাপ্ত ভোটের চেয়ে কিন্তু আওয়ামী লীগের ভোট মোটেই কম না, একই রকম ভোট। একজনের 41 কত, আরেকজনের 41 মানে ওই দশমিকের পার্থক্য। কিন্তু সেখানে বিএনপি পাইছে 192 না 93টা। কেমনে পাইলো? ওই যে 100-200 ভোট জামাতের কাছ থেকে পাইছে, ওইটা পাই তারা। কিন্তু যদি এরকম ইস্যু হয় তাহলে জোট কিন্তু ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই এনসিপির কি সারা দেশে সে ধরনের কোনো সক্ষমতা আছে? নেই। তাহলে কেন সবাই এনসিপি কে টানতে চাইছে? জি, এনসিপি কে তাহলে সবাই কেন টানতে চাইছে? মানে বিএনপিও চাইছে, জামাতেও টানতে চাইছে। এটা কে বললো আপনাকে? যে বলছে ওই রিপোর্টটা থেকে আমি একটু আগে বললাম, কোনো রিপোর্টই হয় নাই। কে টানতে চাইছে? এনসিপি। সত্যি কথা বলতে তারপরেও যে কথা হচ্ছে যে মানে বিএনপির সাথে এনসিপির জন্য দরজা খোলা থাকবে। হ্যাঁ, দরজা সবার জন্য খোলা আছে, জামাতের জন্য নাই। তোমার জন্য তোমার কি আছে নিয়ে আসো আমার কাছে, শুনি তোমার কি কি পণ্য আছে, দেখি, দরদাম করি, মিললে আসবা, না মিললে আসবা না। কিন্তু এনসিপির কাছে খুব বেশি কিছু পণ্য নাই। এনসিপি কি নিয়ে বার্গেন করবো বলেন তো? এনসিপির কি বিশাল ভোট ব্যাংক আছে? নাই। যদি এই শিক্ষাঙ্গনে এই ইলেকশন গুলি না হতো 4টা বিশ্ববিদ্যালয়ে, তাহলে এনসিপি বলতে পারতো যে ইয়াং জেনারেশন আমার সঙ্গে আছে। এনসিপি তখন ওটাও বলতে পারে না, ছাত্ররা তো তার সঙ্গে নাই। এই 4টা ছাত্র সংসদ নির্বাচনে এনসিপি কোথাও প্রতিদ্বন্দ্বিতাই করতে পারে নাই, যেটা তো দূরের কথা, কোনো একটা আসনে না। তাহলে তাদের তো ওইটা বলার মুখও নাই যে ছাত্ররা আমার সঙ্গে আছে।
বাধ্য হয়ে তারা মনে করছে আগে আমাদের নামের সঙ্গে ছাত্র শক্তি ছিল, আর ওইটা আবার আমদানি করছে। আগে ছাত্র যেটা ছিল গত ইলেকশনের সময় ছাত্র সংসদে কি একটা ছিল, কারণ সংসদ বাদ দিয়ে আবার শক্তি দিয়ে আসছে, শক্তি দিয়ে কিছু করা যায় কিনা, মানে নাই তো, তাদের সঙ্গে কেউ নাই। সবগুলো জেলায় তারা কমিটি করতে পারছে, প্রত্যন্ত অঞ্চলে তাদের খবর নেই রে ভাই, এনসিপির কোনো পাত্তাই দেয় না। তো সেই এনসিপি বরঞ্চ কি হয়েছে, বরঞ্চ এনসিপির একটা সম্ভাবনাময় দল নষ্ট হয়ে গেছে তাদের কতিপয় নেতার কথাবার্তা এবং জীবন আচরণের কারণে। সেইটা একটা বোঝার মতো। বিএনপি কেন এই বোঝা কাঁধে নেবে, কেন নিবে? বিএনপির জন্য এনসিপি মানে আপনার মিনিমাম মাইলেজ অ্যাড করতে পারবে না, মিনিমাম না। আমি একটু ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য এখানে নেই যে এনসিপির আসলে পাত্তাই নাই বা মিনিমাম অ্যাড করতে পারবে না, মাসুদ কামালের পর্যবেক্ষণ শুনছিলেন। আপনি কি মনে করেন আসলে এনসিপি মাঠে ঘাটে তাদের প্রভাব কতটা, বা মানে তরুণদের মধ্যে তাদের প্রভাব কতটা, সেটার হয়তো একটা বিশ্লেষণ হতে পারে, কিন্তু সরকার যে তাদেরকে খুব গুরুত্বপূর্ণ মনে করে, এমনকি গণমাধ্যমেও গুরুত্বের সাথে বিবেচিত হয়, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন এই অবস্থায় এসে জোট যদি করে, কার সাথে জোট করলে তার প্রভাব কেমন হতে পারে বলে রাজনীতিক এবং রাজনীতির বিশ্লেষক হিসাবে আপনি মনে করেন? দেখেন, এনসিপি কে সব পক্ষই চাচ্ছে তার দিকে টানার জন্য, এটা আমি নিজে জানি আর কি। আমি প্রথম হলো ভোটের ব্যাপারে যদি ক্রেডিবিলিটি সমস্যাও থাকে ওইটা আমি জানি আসলে। অ্যাটলিস্ট কেন চাচ্ছে এটা চাচ্ছে হচ্ছে এনসিপির একটা ব্র্যান্ড ভ্যালু আছে। ব্র্যান্ড ভ্যালু হচ্ছে তার গণ অভ্যুত্থানের লেজিটিমেসি সে ক্যারি করে, যে গত বছরে এতবার একটা মুভমেন্ট হয়ে গেছে, এই গণ আন্দোলনে তার একটা লেজিটিমেসি ক্রিয়েট হয়েছে। এবং দ্বিতীয়ত হলো তরুণদের রিপ্রেজেন্টেশন, যে ধরে নেওয়া হচ্ছে যে একটা বিশাল তরুণ জনগোষ্ঠীকে তারা রিপ্রেজেন্ট করে। এখন কিন্তু সেটা যে করে না, মাসুদ কামাল তো ওই ছাত্র সংসদ মানে ছাত্র ডাকসু জ্যাকসু এই নির্বাচনগুলোর উদাহরণ দিয়ে বললেন, ওটা সত্য, বাট স্টিল যেমন ধরেন আমরা পুরাতন আমলের রাজবাড়ি দেখতে গেছেন কখনো? মানে গাছপালা বিল্ডিং এর ভিতর থেকে উঠে গেছে, কিন্তু গ্রামে কিন্তু ওই বাড়িটাকে এখনো রাজবাড়ি বলে, দেখবেন যে এইটা হচ্ছে রাজবাড়ি, তো ওখানে কেউ থাকে না। এই জন্য হচ্ছে যে আপনি তার ক্রেডিবিলিটি কতটুকু, তার জেতার সক্ষমতা কতটুকু, তার লোকজনের চরিত্র কতটুকু ভালো, সেটা নিয়ে আপনি প্রশ্ন যেমন তুলতে পারবেন, বাট এটাও সত্য যে তারাই গণ অভ্যুত্থানের ফেস। গত বছর যা যা হয়ে গেছে ওটাই তারা সেই রাজবাড়ির একটা সম্মান খেতাব তারা হোল্ড করে আর কি। তো সেই সম্মান দিয়ে ভোটে জিততে পারবে, মানে ভোটে লাভ হবে, এটা হলো ডিফারেন্ট কোয়েশ্চেন। যে আপনার আমার অনেক পরিচিতি, যেমন ধরেন মাসুদ কামাল ভাইকে অনেক মানুষ চেনে সারা দেশে, প্রচুর টকশো করে। এখন মাসুদ ভাইকে যদি কলাবাগান রোডের আসনে দাঁড় করায় দেন, মাসুদ ভাই তো জামানত বাজেয়াপ্ত হবে কি, তাই না? মাসুদ ভাই বেয়াদবি করলাম না তো? অবধারিত আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যারা এখনো নির্বাচন করি নাই, আমাদের কনস্টিটিউয়েন্সি নাই, আমাদের নতুন দল, এই চ্যালেঞ্জ গুলো আমাদের সামনে সবার আছে। এবং দেখবেন আমার অনেকগুলো তো কমন সমালোচনা আছে, তার ভিতরে একটা সমালোচনা হচ্ছে যে এই টাকলার তো মেম্বার হওয়ারই ভোট নাই। আপনি দেখবেন আমার মন্তব্য একটা কমন মন্তব্য দেখবেন একটা, যে এই টাকলার তো মেম্বারই হইতে পারবে না। তো কথা তো সত্য টেকনিক্যালি, কারণ আমি তো আসলে কোনো কিছু হই নাই তো এখন পর্যন্ত, নির্বাচিত তো কিছু হই নাই, আমি শুধু দলে নির্বাচিত হয়েছি। তো সেই জায়গাতে কনস্টিটিউয়েন্সির ভ্যালু ক্রিয়েট করবে নির্বাচনের পরে, কিন্তু ওই জায়গাটা তারা একটা ভ্যালু ক্রিয়েট করেছে, যেটা বোধ করছে যে ডানে বামে যে কোনো বলয় তারা থাকলে ওই ফিগার হেডের একটা বেনিফিট তারা পাবে। এনসিপির কিছু আশঙ্কা আছে। এনসিপির আশঙ্কা হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে বিএনপি ক্ষমতায় যাবে, এবং এনসিপির সাথে যেহেতু বিভিন্ন কারণের সম্পর্ক বিএনপির টানাপোড়েনের মধ্যে আছে, তাদের অনেককে জেলে যাওয়া লাগতে পারে, দুদকের মামলায় পড়া লাগতে পারে, হেনস্থার শিকার হওয়া লাগতে পারে। এবং দ্বিতীয় একটা ভয় হচ্ছে যে ডিপ স্টেট যারা আছে বাংলাদেশে, সোনার বাংলায়, এরকম ডিপ স্টেটের সাথেও এনসিপির সম্পর্ক ভালো না। তো দেখা যাবে যে ওই বাস্তবতাগুলোতে তারা বিভিন্ন রকম প্রতিহিংসার শিকার হতে পারে। তো সেক্ষেত্রে এনসিপি ভেবে থাকতে পারে যে আমি যদি বিএনপি বলয়ে থাকি, ক্ষমতার বলয়ে থাকি কোনো না কোনো ফর্মে, তাহলে অ্যাটলিস্ট এই আশঙ্কাটা থাকবে না যে আমার। তাহলে কি এটা হচ্ছে এনসিপির সেফ এক্সিট খোঁজার প্রক্রিয়া? ওয়েল, আপনি এটা সেফ এক্সিট বলেন, এটা মানে রাজনীতিতে টিকে থাকার কৌশল বলেন, এবং এটা যৌক্তিক, মানে এই জায়গাটা কোনো অন্যায় জিনিস না, এরকম ভাবাটা এটা ঠিক আছে পলিটিক্সে।
এনসিপি যেমন উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ করে যে যারা ক্ষমতায় যাবে তাদের সাথে লবিং করছে, মানে এই কথাটা তো একটু একটু মিলে যায় যে তাদেরও যেমন মানে দুদকের মামলা বা আপনি যেটি বলছেন যে এই সমস্যাগুলো পড়তে পারে, তার জন্য তাদেরও এই বাংলাদেশের তো এটা আছে। যেমন ধরেন আমাকে আপনাকে পছন্দ করে না, মাসুদ কামাল ভাইয়ের ইনকাম ট্যাক্সের ফাইল নিয়ে টান দিল, খুদাই ধরেন একটা চিঠি পাঠায় দিল, মাসুদ ভাই আপনি গত 17 বছরে এত টাকা ইনকাম করছেন, আপনি ট্যাক্স দেন নাই, বলে দিল। মানে আপনি ধরেন সত্যি সব প্রমাণিত হবে, হেনস্থা তো আপনারা করতে পারবে আর কি। তো সেই জায়গায় এই ভয়টা তাদের মধ্যে কাজ করে থাকতে পারে কারো কারো মধ্যে। তো সেক্ষেত্রে বোধ করছে সেফ এক্সিটের জায়গা হচ্ছে বিএনপির বলয়ে থাকা। এনসিপির ভিতরে একটা অংশ আছে যারা চায় যে যেহেতু বিএনপি বিভিন্ন কারণে বড় দল এবং আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি, অতএব কোনো না কোনো ফর্মে আমাদের বিএনপি থেকে আলাদা থাকতে হবে। আলাদা থাকার মধ্য দিয়ে আমরা আসলে নতুন কিছু করতে পারবো, এবং এই আলাদা ইন্ডিপেন্ডেন্ট থাকার মধ্য দিয়ে আমার রাজনীতিটা দাঁড়াবে। এটা এনসিপির ভিতরে একটা আলাপ আছে। আচ্ছা, ডিপ স্টেট কাদের সাথে এনসিপির সম্পর্ক খারাপ? হ্যাঁ, ডিপ স্টেটের সাথে সম্পর্ক খারাপ বলছিলেন, কাদের সাথে আসলে সম্পর্কটা খারাপ? মানে ডিপ স্টেটের কাদের সাথে, কারা? ধরেন আপনার আমলাতন্ত্রের সাথে হতে পারে, সশস্ত্র বাহিনীর লিডারশিপ কোন অংশের সাথে হতে পারে, গোয়েন্দা সংস্থাদের সাথে হতে পারে, যে কোনো অংশের সাথে হতে পারে। আপনাদের সাথে সাথে সম্পর্ক ভালো? জানি না তো কেউ, মানে আমরা ধরেন এত গুরুত্ব, আপনারা ঝামেলায় পড়বেন না কোনো? মানে আমি তো বদার্ড না আর কি, আমি তো সিম্পলি পলিটিক্স করতেছি আর কি, আমি এটা নিয়ে চিন্তিত না আর কি। আমি পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে, মানে আপনি বা আপনারা চিন্তিত না, এনসিপি কেন চিন্তিত? এনসিপির সাথে একটু বেশি খারাপ? এনসিপি ধরেন তো ওই যে বললাম যে আমার তো ব্র্যান্ড তো ছোট, আমার তো টাক মাথা, আমার তো মাসুদ ভাইয়ের মতো মানে চুল ভরা না তো। যদি আপনি একটা চিরুনি গিফট করতে চান, এটা কি আপনি এবি পার্টির অফিসে পাঠাবেন না কলাবাগানে পাঠাবেন? আপনি কলাবাগানে পাঠাবেন, কারণ এটা একটা প্রোডাক্টিভিটি থাকতে হবে, ইউটিলিটি থাকতে হবে। সেই জায়গাতে আপনার ওই ভয়গুলো কাজ করছে। আবার এনসিপির ভিতরে একটা জনগোষ্ঠী আছে যে বিএনপি ছাড়া বাইরের কোনো বলয়ের সাথে জোটে যাওয়া যায় কিনা ভোটের জায়গাতে। সেটা ধরেন জামাত অনেক ট্রাস্টেবল পার্টনার, এখানে বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা কম। জামাত লজিস্টিক্যাল সাপোর্ট যেটা আস্থার সাথে দিতে পারবে সেটা অন্য কোনো দল থেকে তারা পাবে না, এবং তারা দায়িত্ব নিয়ে তাদেরকে জিতায় নিয়ে আসতে পারবে, এরকম বাস্তবতা আছে। এই তিনটা অপশনের ভিতরে তাদের মধ্যেই কিন্তু এই 3 ধরনের নেতা আছে, তারা এই 3 ধরনের বলয়ের ভিতরে একটা টানাপোড়েন আছে।